গত 6 মাসে বিদেশের মাটিতে বেশ কয়েকটি বড় সাফল্য পেয়েছে বাংলাদেশ। দেশটির পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীনের সঙ্গে অর্থনীতি, বিনিয়োগ ও যোগাযোগ বাড়ানোর ইতিবাচক আলোচনা হয়েছে। চীনের সঙ্গে সই হয়েছে 17টি চুক্তি ও সমঝোতা স্মারক। পাকিস্তানের সঙ্গে বন্ধ থাকা যোগাযোগও খুলেছে, আবার সার্ককে সচল করতে চাইছে ঢাকা। তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক এখনো আটকে কেন? চীন ও পাকিস্তানের জন্য সহযোগিতার বার্তা। ভারতের ক্ষেত্রে শেখ হাসিনার প্রত্যর্পণ, অন্য অভিযুক্তদের ফেরানো এবং সফরের উপযুক্ত পরিবেশ তৈরির শর্ত কেন? তারেক রহমানের সবার আগে বাংলাদেশ নীতি কি সব দেশের জন্যই সমান, নাকি ভারতের সামনে এলেই এই নীতির ভাষা কিছুটা বদলে যাচ্ছে? আর সেই দূরত্বের দায় আসলে কার? শেখ হাসিনার, ভারতের পুরনো হাসিনাই ভরসা নীতির, নাকি ঢাকার ঘরোয়া রাজনীতির? এখানে একটা হিসেব বলয়ও লুকিয়ে রয়েছে। আজ আমরা 3টি প্রশ্নের উত্তর খুঁজে আনার চেষ্টা করব। তারেক রহমানের 6 মাসের কাজ দেশের ভেতরে কতটা দেখা যাচ্ছে? বিদেশের মাটিতে বাংলাদেশ কি পেল? আর ভারত বাংলাদেশ সম্পর্ক মেরামতের পথে আসল বাধাটা কোথায়? 6 মাসে সেই বাধা অতিক্রমের কতটা চেষ্টা হয়েছে? আর শেষে দেখব সবার আগে বাংলাদেশ নীতির সবচেয়ে কঠিন পরীক্ষা চীন কিংবা পাকিস্তানের সামনে নয়, বরং ভারতের সামনেই কেন অপেক্ষা করছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। প্রথম কলকাতার বিশ্লেষণ ভিত্তিক অনুষ্ঠান প্রাসঙ্গিক প্রসঙ্গে প্রতিদিনকার মতো রয়েছে আমি সুব্রত আচার্য। চলুন তাহলে আজকের বিশ্লেষণ শুরু করা যাক। প্রথমেই বলবো 6 মাসের শুরুর কথা। 2026 সালের 17 ফেব্রুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। প্রায় 2 দশক পরে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ফিরে আসে বিএনপি। পরের দিন মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি 3টি বিষয়ে অগ্রাধিকার দিয়েছেন। 1, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ; 2, আইন শৃঙ্খলার উন্নতি; এবং অবশ্যই গুরুত্বপূর্ণ বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে স্বাভাবিক করা। 6 মাস পরে সরকারের খাতায় কিছু কাজ অবশ্যই হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু হয়েছে। একীভূত 5টি ব্যাংকে সচল করার চেষ্টা চলেছে। বন্ধ কারখানা চালু করতে তহবিল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যদের করমুক্ত গাড়ি না নেওয়া এবং রাষ্ট্রের খরচ কমানোর সিদ্ধান্ত প্রশংসার দাবি রাখে। কিন্তু একটি সরকারের কাজ শুধুমাত্র ঘোষণার সংখ্যা দিয়েই মাপা যায় না প্রিয় দর্শক। বাজারে গিয়ে মানুষ কতটা স্বস্তি পাচ্ছেন, রাতে বিদ্যুৎ সরবরাহ থাকছে কিনা, কারখানা ঠিকমতো চলছে কিনা, 6 মাসের হিসেব সেখানেও নিতে হবে। এবার বলবো বাংলাদেশের ভেতরের ছবিটা ঠিক কি। বিবিসি বাংলা, আন্তর্জাতিক সংবাদ সংস্থা, সেই বিবিসি বাংলাকে অর্থনীতিবিদ ফাহমিদা খাতুন বলেছেন, ব্যাংকিং খাতে নিয়ম ফেরানোর চেষ্টা হয়েছে, তবে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার বাড়তি খরচের চাপ এখনো রয়ে গিয়েছে। জুলাইয়ের মুদ্রাস্ফীতি কমে 8.32% হয়েছে 8 মাসের মধ্যে, যা সর্বনিম্ন। এটি অবশ্যই বাংলাদেশ সরকারের জন্য স্বস্তির খবর। কিন্তু দাম কমেনি, দাম বাড়ার গতি কিছুটা কমেছে। দুটির মধ্যে ফারাক রয়েছে প্রিয় দর্শক। আইন শৃঙ্খলার হিসেবও আরো কঠিন। আইন ও সালিশ কেন্দ্রের তথ্যের উদ্ধৃতি দিয়ে বিবিসি বাংলা আরো জানিয়েছে, ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত মব সহিংসতায় 120 জনের মৃত্যু হয়েছে। কারাগারে মৃত্যু হয়েছে 55 জন মানুষের। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির হিসেব বলছে 2025 সালের প্রথম 6 মাসে রাজনৈতিক সংঘাতের ঘটনা ছিল 529টি। 2026 সালের একই সময়ে তা বেড়ে গিয়েছে 830টিতে। তবে এই হিসেব জানুয়ারি এবং ফেব্রুয়ারির প্রথম অংশেই রয়েছে। তখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিল, ফলে পুরো দায় তারেক রহমান সরকারের 6 মাসের ঘাড়ে অবশ্যই চাপানো যৌক্তিক হবে না। কিন্তু বিদ্যুৎ ও গ্যাসের চাপ বেড়েছে। বহু এলাকায় দীর্ঘ লোডশেডিং চলছে। গ্যাসের অভাবে শিল্পের উৎপাদন ব্যাহত হচ্ছে। আন্তর্জাতিক জ্বালানি বাজার, এলপিজি সরবরাহে সমস্যা এবং টার্মিনালের গোলযোগের কথাও সরকার বারবার স্বীকার করছে। কারণ রয়েছে, কিন্তু কারখানার মালিকের কাছে প্রশ্ন একটাই, উৎপাদন চালু রাখা যাচ্ছে কিনা। সাধারণ মানুষের প্রশ্ন, বিদ্যুতের বিল দেওয়ার পরেও বিদ্যুৎ
পাওয়া যাচ্ছে কিনা। বিদেশে সাফল্যের খাতা খুলেছে বাংলাদেশের বর্তমান সরকার। দেশের ভেতরে চাপ থাকলেও বিদেশের মাটিতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে। প্রিয় দর্শক, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে পরবর্তী সভাপতি নির্বাচিত হয়েছেন। এটি বাংলাদেশের জন্য অবশ্যই গর্বের। সাইপ্রাসের প্রার্থীকে তিনি 99-91 ভোটে হারিয়েছেন। আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের জন্য এটি বড় সম্মান এবং ইতিবাচক একটি মাইল ফলকও। জুনে তারেক রহমান মালয়েশিয়া এবং চীন সফর করেছেন। চীনের সঙ্গে মোংলা বন্দর আধুনিকরণ, চট্টগ্রামের শিল্পাঞ্চল, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক আলোচনাও হয়েছে। পররাষ্ট্র ও নিরাপত্তা নিয়ে 2+2 আলোচনার সম্ভাবনাও তৈরি হয়েছে। তবে প্রিয় দর্শক, চুক্তি স্বাক্ষর আর বিনিয়োগ এসে পৌঁছানো এক কথা নয়। কোন প্রকল্প কবে শুরু হচ্ছে, বাংলাদেশে কত কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং চীনের সঙ্গে বিপুল বাণিজ্য ঘাটতি কতটা কমেছে, পরের হিসেবটি হবে সেখানে। কারণ চীন বাংলাদেশের বার্ষিক বাণিজ্য প্রায় $24 বিলিয়ন হলেও বাংলাদেশের রপ্তানি প্রায় $1 বিলিয়ন। ফলে সম্পর্ক যত বাড়বে, ভারসাম্যের প্রশ্ন তত বেড়ে যাবে। এবার বলবো পাকিস্তানের সঙ্গে নতুন যোগাযোগের কথা। এটা অস্বীকার করার কোনো কারণ নেই, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে ঢাকা। সরাসরি জাহাজ চলাচল, বিমান পরিষেবা, বাণিজ্য এবং মাদক পাচার ঠেকাতে একসঙ্গে কাজ করার কথা হচ্ছে। কিন্তু পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের পুরনো হিসেব এখনো মেটেনি। প্রিয় দর্শক, 1971 সালে হত্যাকাণ্ডের জন্য আনুষ্ঠানিক ক্ষমা, অবিভক্ত পাকিস্তানের সম্পদে বাংলাদেশের পাওনা এবং আটকে থাকা আরও কয়েকটি দাবি রয়েছে বাংলাদেশের। ঢাকা সেই প্রসঙ্গ তুলেছে, ইসলামাবাদ এখনো আনুষ্ঠানিক ক্ষমা চায়নি। সুতরাং পাকিস্তানের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি হবে, কিন্তু 1971 সাল আলোচনার বাইরে চলে যাবে। এটি সবার আগে বাংলাদেশ নীতির সঙ্গে মেলানো বড্ড কঠিন। এবার বলবো ভারতের সঙ্গে সম্পর্ক আটকে ঠিক কোথায়। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অন্য কোনো দেশের মতো নয়। 4000 কিলোমিটারেরও বেশি সীমান্ত, বাণিজ্য, বিদ্যুৎ, নদীর জল, রেল, সড়ক যোগাযোগ, চিকিৎসা এবং নিরাপত্তা, প্রতিটি ক্ষেত্রেই দুই দেশ পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে। দিল্লি তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিল। গত কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে কথাবার্তাও চলেছে। কিন্তু 16 আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দেয়, সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি হওয়া প্রয়োজন। ঢাকার অভিযোগ, 5 আগস্ট দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য সাংবাদিক বৈঠক সেই পরিবেশ নষ্ট করেছে। বাংলাদেশ শেখ হাসিনা এবং অন্য অভিযুক্তদের ফেরানোর তীব্র দাবি জানিয়েছে। তবে ভারত বলেছে, সাংবাদিক বৈঠকের আয়োজন বা শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকার কোনোভাবেই যুক্ত ছিল না। কিন্তু ভারতের রাজধানীতে বসেই বাংলাদেশের নির্বাচিত সরকারের বিরুদ্ধে প্রাক্তন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বক্তব্য দিলে ঢাকা আপত্তি জানাবে, এটি অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া। প্রিয় দর্শক, ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তারেক রহমান ঠিক কী বার্তা দিয়েছিলেন সে বিষয়ে আমার আগের একটি ভিডিও রয়েছে। ভিডিও শিরোনাম, ভারতের সঙ্গে সম্পর্ক কেমন হবে, বড় কঠিন বার্তা দিলেন তারেক রহমান। আপনারা চাইলে এই ভিডিও একবার দেখে নিতে পারেন। লিংক থাকবে বিবরণে এবং পিন করা থাকবে মন্তব্যে। সেখানে তারেক রহমানের বক্তব্য ছিল আলোচনার কেন্দ্রে। আজ 6 মাস পরে দেখা যাচ্ছে সেই বক্তব্য বাস্তব কূটনীতিতে কতটা কাজ করেছে। এবার বলবো দায়টা কার। প্রিয় দর্শক, শেখ হাসিনাকে দায়ী করলে পুরো ছবিটা পরিষ্কার দেখা যাবে না। শেখ হাসিনার ভারতে থাকা, দিল্লি থেকে তার রাজনৈতিক বক্তব্য এবং প্রত্যর্পণের দাবিতে এখনো কোনো অগ্রগতি না হওয়া সম্পর্কে চাপ তৈরি করেছে, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু দিল্লির ভুল আরও পুরনো। ভারত দীর্ঘদিন বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অনেকটাই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক হিসেবে দেখেছে। বিরোধী দল, তরুণ প্রজন্ম এবং বদলে যাওয়া জনমতকে যথেষ্ট গুরুত্ব দেয়নি দিল্লি। হাসিনা সরকারের আমলে ভারত নিরাপত্তা এবং যোগাযোগের সুবিধা পেয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের এক অংশের মধ্যে যে ক্ষোভ জমেছিল, দিল্লি সেটি সময় থাকতে বুঝতে পারেনি। আবার সব দায় ভারতের একারও নয়। প্রিয় দর্শক, নিরপেক্ষ বিশ্লেষণে অবশ্যই মানতে হবে, বাংলাদেশের রাজনীতিতে ভারত বিরোধী কঠিন কথা দ্রুত জায়গা পায় বা জনপ্রিয়তা বাড়ায়। ফলে দিল্লির সামনে শক্ত অবস্থান দেখানো ঢাকার ঘরোয়া রাজনীতির বাধ্যবাধকতাও। চীন বা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে সেই রাজনৈতিক চাপ তুলনামূলকভাবে
অনেকটাই কম। তাহলে কি দাঁড়ালো? সবার আগে বাংলাদেশ নীতি চীনের সামনে সহজ, সেখানে বিনিয়োগ, পরিকাঠামো এবং প্রকল্পের প্রস্তাব বেশি, প্রকাশ্যে বিরোধ কম। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়ানো সম্ভব, কিন্তু 1971 সালের অমীমাংসিত দাবি সরিয়ে রেখে নয়। আর ভারতের ক্ষেত্রে একই সঙ্গে সহযোগিতা, নির্ভরতা, ইতিহাস এবং বিরোধও রয়েছে। তাই এখানেই তারেক রহমানের নীতির কঠিন এক পরীক্ষাও রয়েছে। এখন পর্যন্ত তিনি চীনের কাছ থেকে বিনিয়োগ চেয়েছেন, পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন এবং ভারতের সঙ্গে দর কষাকষি অব্যাহত রেখেছেন। এই কৌশল কতটা সফল হবে তা 3টি ঘটনাতেই বোঝা যাবে প্রিয় দর্শক। সেটি কি? তারেক রহমান শেষ পর্যন্ত দিল্লি সফর করেন কিনা, ভারত শেখ হাসিনা ইস্যুতে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয় কিনা, আর ঢাকা পাকিস্তানের কাছে 1971 সালের অমীমাংসিত দাবিগুলি কতটা জোর দিয়ে তোলে। প্রিয় দর্শক, শেষ প্রশ্ন আপনাদের কাছে। সবার আগে বাংলাদেশ কি সব দেশের সঙ্গে বাংলাদেশের স্বার্থ বুঝে চলার নীতি, নাকি ভারতের সঙ্গে পুরনো ক্ষোভ মেটানোর ভাষা হয়েই থাকবে? আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গের বিষয় নিয়ে। আর এই বিশ্লেষণের কোন অংশের সঙ্গে আপনি সহমত বা কোন অংশের সঙ্গে আপনি ভিন্নমত, কিংবা পুরো আলোচনার সঙ্গেই আপনি ভিন্নমত বা সহমত হতেই পারেন, আপনার মূল্যবান মন্তব্যের কলামে লিখে জানাতে ভুলবেন না। নমস্কার।